গণপরিষদ এবং সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে বিভক্তি, বিতর্ক সমাধানে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অন্তত ৩০ জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই। কার্যকর্মক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। আজ জাতিসংঘের মহাসচিবকে নিয়ে উখিয়ায় ক্যাম্প পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সাথে ইফতার এবং মতবিনিময়। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরেফিন সিদ্দিক। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুরে দাফন। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি মশিউর অনিক। নতুন রাজনৈতিক দল এনসিপির দাবি সংবিধান সংস্কার বাস্তবায়নে গণপরিষদ ও সংসদ নির্বাচন হোক একই সাথে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মত শুধু সংসদ নির্বাচনে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিতর্কের সমাধান হতে পারে গণভোটের মাধ্যমে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। গণপরিষদ চাওয়ার যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি। গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতবো আর সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে, ব্যাপারটা কি এরকম না। প্রয়োজনীয়তা নিয়ে এখানে তর্ক করার কোনো সুযোগ নাই। এই বিতর্কের সমাধান কি? নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর থেকেই আলোচনার তুঙ্গে গণপরিষদ নির্বাচন, যেটির প্রয়োজনীয়তা নিয়ে শুরু থেকেই দুই মেরুতে অবস্থান বিএনপি ও এনসিপির। এমন বিতর্কের স্থায়ী সমাধানে ইতোমধ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সব সুপারিশ ছক আকারে দেওয়া হয়েছে 34টি রাজনৈতিক দলকে। তবে যেহেতু সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে দ্বিমত বেশি, সেহেতু দেখা যাক সংবিধান সংস্কারে কি প্রস্তাব দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো স্প্রেডশিট বিশ্লেষণ করলে দেখা যায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতির সংযোজন বিয়োজন, 4 বছর মেয়াদী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ কিছু অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব আসে, যেখানে রয়েছে 7-এর ক ও খ, 141-এর খ, ঘ ও 150-এর 2 অনুচ্ছেদ। এছাড়া আংশিক পরিবর্তন হবে আরও কিছু অনুচ্ছেদ। যদিও এসব সংস্কারের বেশিরভাগ বিষয়েই একমত দলগুলো, মূল অনৈক্য সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে। জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ ও সংসদ নির্বাচন একসাথে করা সম্ভব, তাতেই কেবল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন হবে। যেভাবে জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করে, সেভাবেই গণপরিষদ নির্বাচনেও সকল দল একইভাবে অংশগ্রহণ করবেন। গণপরিষদে যারা ইলেক্টেড হয়ে আসবেন তারাই আইনসভায় পরিণত হয়ে যাবেন। তাতে করে আমি স্টেটমেন্ট পাচ্ছি এবং সেই সাথে আমার সংবিধান প্রণয়নের কমিটিও পাচ্ছি। তবে বিএনপি বলছে গণপরিষদ চাওয়ার কোনো ভিত্তি নেই, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদের প্রয়োজন নেই। দ্বিতীয় স্বাধীনতার বলে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, মানে বিদ্যমান সংবিধান সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে এবং নতুন করে ফ্রেশ করে সবকিছু লিখতে হবে, বলতে হবে, এইটার মনে হয় কোনো ভিত্তি নেই, এটার কোনো প্রয়োজন নেই। গণপরিষদ গঠন করার কোনো মৌল ভিত্তি নেই এবং এটার কোনো রাজনৈতিক কারণ নেই। বিএনপির সাথে অনেকটা সুর মিলিয়ে জামাত বলছে অন্তর্বর্তী সরকার চাইলেই সংবিধান সংস্কার করতে পারবে, তার জন্য দরকার নেই গণপরিষদের। 5ই আগস্টেই অলরেডি মানে গণরায় হয়ে গেছে যে 72-এর সংবিধান কার্যকর নেই, এজন্য গণপরিষদ ইলেকশনের দরকার নেই। এখন জনগণ রায় দিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কার করতে পারে। যে আমাদের দল চাচ্ছে যে জাতীয় সংসদের আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে জাতির জন্য বেশি উপকার হবে। অন্যদিকে প্রধান রাজনৈতিক দলগুলোর এসব মতকে রাজনৈতিক অজ্ঞতা হিসেবে দেখছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়াত তুষার। যারা বলছেন যে এটা নির্বাচনকে পেছানোর একটা ষড়যন্ত্র, তারা আরেকটু জেনে শুনে কথা বললে ভালো হয়, কারণ এটা নিজেই একটা নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন 2 ধরনের হয়, একটা হলো এই গণপরিষদ নির্বাচন, একটা জাতীয় সংসদ নির্বাচন। এটা এক ধরনের দাম্ভিক অজ্ঞতা মনে হয়েছে আমার কাছে। একটা জিনিস আপনি না জানতে পারেন, প্রথমত আপনাকে জানার চেষ্টা করতে হবে। আপনি এই অজ্ঞতাটা প্রদর্শন না করলেই ভালো হতো তাদের জায়গা থেকে। গণপরিষদ নির্বাচনেও ঝুঁকি দেখছেন কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ, বলছেন গণভোটের মাধ্যমে এই বিতর্কের সমাধান সম্ভব। গণপরিষদ দিয়ে ওটা চলতে পারে,
কিন্তু গণপরিষদ মানেই তো হচ্ছে কোনো দলের প্রাধান্য থাকতে পারে বিশেষভাবে, সেই দলটি তার নিজের স্বার্থের জন্যে তার কর্মকর্তারা সেই সংস্কারগুলি ঠিক বাস্তবায়িত করবেন কিনা এর একটা বিরাট ঝুঁকি থাকছে। মৌলিক জিনিসগুলিতে যদি এক জায়গায় আসতে পারে, তারা একটা এগ্রিমেন্ট করবে, সেই এগ্রিমেন্টটা একদম গণভোটে নিয়ে যাওয়া হবে, যে গণভোট জনগণ এই জিনিসগুলিকে তাদের ম্যান্ডেট দিচ্ছে কিনা। বিতর্ক চলমান থাকলেও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের লিখিত মতামত এখনো দিতে পারেনি প্রধান দলগুলোর কেউই। তো সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি হামলায় আহত হয়েছেন 20 সহস্রাধিক মানুষ, যাদের মধ্যে 2 চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত 30 জনের। চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হওয়ায় আহতরা এখন মানসিক রোগে ভুগছেন। এদিকে জুলাই আন্দোলনে আহতরা বলছেন, সমাজের বোঝা নয় বরং যোগ্যতা এবং কর্মদক্ষতা বিবেচনায় চান উপযুক্ত কাজের সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন দেলাওয়ার দোলন। সাথে সাথে আমার সাথে 4 জনের জন্য 5 জন ছিল, 2 জন জায়গায় স্পট ডেড, আর আমার চোখে, কপালে, হাতে, মাথায় বুলেট লাগছে। গল্পে মেতেছেন জুলাই যোদ্ধারা, কণ্ঠে দুঃসহ স্মৃতি। চোখসহ শরীরের বিভিন্ন স্থানে বয়ে বেড়াচ্ছেন ঘাতকের ছোড়া ছররা গুলি। অরিজিনালি সামনাসামনি গুলি করে একদম বুকের ভিতরে মেরে জায়গায় স্পট করে দিয়েছে। এক একজনের মনে করেন যে মাথায় 4টা-5টা করে কুপ দেওয়া, আবার কারো পায়ে বুলেট, কারো এদিক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে গেছে। স্বৈরাচার হটানোর এই আন্দোলনের আরেক নায়ক ওমর ফারুক। বগুড়া সরকারি পলিটেকনিকের ইলেকট্রনিক্স বিভাগের 4র্থ সেমিস্টারের ছাত্র। 4 আগস্ট গাজীপুর আনসার একাডেমির 3 নম্বর গেট এলাকায় গুরুতর আহত হন। এ ঘটনায় তার 2 চোখের আলো পুরোপুরি নিভে গেছে। জানালেন, সমাজের বোঝা হয়ে থাকতে চান না তিনি। যাদের আপনি হাত পা চলে না, তারা অবশ্যই কোনো না কোনো কাজে দক্ষ বা কোনো কাজ পারে, বা না পারলে তাকে কোনো কাজ ট্রেনিং দেওয়া হোক, ট্রেনিং অনুযায়ী তার সেই কাজে যদি তাকে চাকরি দেওয়া হয় বা একটা সুযোগ দেওয়া হয় বা সেই কাজে স্থানান্তর করা হয়, তাহলে তার পুনর্বাসনটাও যথাযথভাবে হয়ে গেল, সে নিজেকেও পরিবারের বোঝা না হয়ে নিজেকে স্বনির্ভর করে নিল। শুধু ফারুকই নয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় কাটছে জুলাই আন্দোলনে আহতদের জীবন। চিকিৎসকরা বলছেন, আহতরা মানসিক ট্রমায় ভুগছেন। চিকিৎসার পাশাপাশি সঠিক পুনর্বাসনই এর সমাধান। ওনাদের চোখের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, রেটিনা ছিঁড়ে গেছে, ওনাদের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইভেন লেন্সও ক্ষতিগ্রস্ত হয়ে ট্রমাটিক ক্যাটারেক্ট ডেভেলপ করেছে। ওনারা কিন্তু সবাই শঙ্কিত। হ্যাঁ, ওনারা এখন বুঝতে পারছেন যে ওনাদের চোখের অবস্থাটা কি। ওনারা চান যে পরিবার নিয়ে জীবিত থাকতে, সুস্থভাবে থাকতে, সম্মানের সাথে থাকতে। জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতার কার্যক্রম চালাচ্ছে সরকার। নানা সীমাবদ্ধতায় সাহায্যের টাকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ সেবা প্রার্থীদের। আমাদের কাছে যারা আসতেছে, আমরা তাদেরকে সাহায্য করতেছি। প্রায় 5000-এর উপরে যাদের যেসব ফ্যামিলির কাছে পৌঁছে গেছি, তারা কিন্তু কোনো অভিযোগ করে নাই। হয়তো সংখ্যা নগণ, এটা হতেই পারে। এত বড় বিশাল একটা কার্যক্রমের মধ্যে কিছুটা ঘাটতি থাকতেই পারে। তবে বলবো, হতাশার কোনো কারণ নাই, আমাদের দরজা সবসময় খোলা। জুলাই আন্দোলনে আহতদের পর্যায়ক্রমে পুনর্বাসন করার কথা বলছে সরকার। তবে পুরোপুরি চোখের আলো হারানো ব্যক্তিদের ক্ষেত্রে যা কিছুটা জটিল। সার্ভাইভ করতে পারবে না, তাদের জন্য আমরা বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি। তার মধ্যে প্রশিক্ষণ, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা। আমাদের 3টা কার্যক্রমই একই সাথে চলমান। প্রধান উপদেষ্টার আমাদের কাছে তালিকা চেয়েছিল, আমরা সেই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে দিয়েছি যে এই 26 থেকে 30 জন আছে পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাদেরকে তারা বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতে 3 ক্যাটাগরিতে ভাগ করে কাজ করছে সরকার। একইভাবে কর্মক্ষম আহত ব্যক্তিদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি তাদের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে আজ ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকাল 9টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার বিষয়ক
প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। পরে সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন তারা। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভায় যোগ দিবেন। 4 দিনের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক মারা গেছেন। বৃহস্পতিবার রাত 10টা 45 মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে আজিমপুরে কবরস্থানে দাফনের কথা জানান তার পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাত 10টা 45 মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের মৃত্যুর খবরে ছুটে আসেন পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীরা। বলেন, শিক্ষক হিসেবে তিনি ছিলেন অনন্য। পথিতযশা অনেক সাংবাদিকেরই হাতে খড়ি হয়েছে তার কাছে। ওনার শিক্ষকতা জীবন এবং ওনার প্রশাসক জীবন সব মিলিয়েই উনি নিজের সম্পূর্ণ জীবনটাই এই দেশের শিক্ষার উন্নয়নে তিনি ব্যয় করেছেন। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী, আমরা একসাথে দীর্ঘদিন কাজ করেছি। তিনি ছিলেন অত্যন্ত একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সেই সঙ্গে তিনি অনেক শিক্ষার বিস্তারে অনেকগুলো বিভাগ তৈরি করেছেন, ইনস্টিটিউট তৈরি করেছেন, রিসার্চ সেন্টার তৈরি করেছেন। তার উদ্ভাবনী শক্তি ছিল অসাধারণ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গেল 6 মার্চ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। উনি অ্যাকচুয়ালি তো কোনো সমস্যা ওরকম ছিল না। উনি ওই যে ঢাকা ক্লাবে ইফতারি কিনতে গিয়ে উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন। তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10টা 45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বাইতুল আকসা মসজিদে অনুষ্ঠিত হবে আ.ম.স. আরিফিন সিদ্দিকের প্রথম জানাজা। এরপর বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে আজিমপুরে মায়ের কবরের পাশে দাফন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এত অল্প বয়সেই এক অমানবিক আচরণ পেয়ে পৃথিবী থেকে বিদায় নিল শিশু আসিয়া। দীর্ঘ 8 দিন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল শিশুটি। সিএমএইচ থেকে হেলিকপ্টার করে মাগুরা নেওয়া হয় মরদেহ। এ সময় অপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন স্বজন ও এলাকাবাসী। পরে 2 দফা জানাজা শেষে নিজ গ্রামে দাফন করা হয় আসিয়াকে। বিস্তারিত প্রতিবেদনে। মাগুরায় নোমানী ময়দানে হাজারো মানুষ অপেক্ষা তাদের গ্রামের শিশুটির জন্য। অবশেষে এলো সে, তবে নিথর দেহ নিয়ে। ততক্ষণে শোকে বিহল মাগুরাবাসী। নির্মমতার সর্বোচ্চ সাক্ষী হয়ে যে কষ্ট নিয়ে চলে যেতে হলো 8 বছরের এই শিশুকে, তা যেন কেউ মেনে নিতে পারছে না। তাই অসম্ভব হলেও দাবি তোলেন জানাজা ও দাফনের আগেই অপরাধীদের ফাঁসি দেয়ার। শ্রীপুরের সোনাইকুণ্ডি গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা আসিয়ার বাড়ি হয়ে উঠেছে। এলাকাবাসী ও স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। সেখানেও আরেকটি জানাজা হওয়ার পর দাফন করা হয় শিশুটিকে। সন্ধ্যায় জেলার নোমানী ময়দানে আসিয়ার প্রথম জানাজায় অংশ নেন হাজারো মানুষ। এ সময় দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আসিয়ার স্বজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে
আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। এই ধর্ষক এবং খুনিদের যে 90 দিনের মধ্যে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার এই 90 দিনের মধ্যে দৃশ্যমান বিচার মৃত্যুদণ্ড জাতির সামনে উপস্থাপন করবে। বাংলাদেশের সাথে আমরা নির্বাক। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে এবং বাংলাদেশে আর কোনো আসিয়া যেন এরকম নিপীড়নের শিকার না হয়। এর আগে সন্ধ্যা 6:10 আসিয়াকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টার মাগুরা জেলা স্টেডিয়ামে পৌঁছায়। সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি শিশুটির পরিবারকে সান্ত্বনা দেন। প্রয়োজন হলে আইনের যে সংশোধনী দরকার দ্রুত বিচার করার জন্য এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য সেটা আমরা করছি। গেল 6 মার্চ মাগুরার শহরতলির নিজ নান্দোয়ালি গ্রামে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন 8 বছরের শিশু আসিয়া খাতুন। এরপর 8 দিন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার দুপুরে হাজারো অভিমান নিয়ে না ফেরার দেশে পাড়ি জমায় শিশু আসিয়া। তরিকুল ইসলাম, এখন মাগুরা। এদিকে 8 বছরের শিশু আসিয়ার মৃত্যুর খবরে অভিযুক্ত আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার নিজ নান্দোয়ালি মাঠ পাড়ায় এই ঘটনা ঘটে। আসিয়ার জানাজা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে আসামি হিটু শেখের বাড়িতে যান বিক্ষুব্ধ জনতা। এ সময় ধর্ষকের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় হিটু শেখের বাড়িতে। এদিকে সন্ধ্যা থেকে প্রায় 3 ঘন্টা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে সাধারণ ছাত্র জনতা। আন্দোলনকারীরা জানান, আসিয়ার দাফনের আগেই তার ধর্ষণকারীদের দ্রুত বিচার এবং ফাঁসি দিতে হবে। এ সময় আটকা পড়ে কয়েকশো যানবাহন। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের আশ্বাসে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। দর্শক, এদিকে নারায়ণগঞ্জে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, চকলেট কিনে দেওয়ার কথা বলে ব্যবসায়ী ইব্রাহিম দোকানের ভেতরে শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয় কয়েকজন 5,000 টাকা ক্ষতিপূরণের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে রাতে ধর্ষণের ঘটনা জানতে পেরে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে আমরা উদ্ধার করেছি। উদ্ধার করে আমরা রূপগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে অ্যাডমিট করেছি। এখন টেস্ট চলছে। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আর আমাদের যে অপরাধী যারা ছিল, আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। গাজীপুরের ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরি আঘাতে এক কনস্টেবল আহত হয়েছেন। মারাত্মক আহত হয়েও ছাড়েননি সেই ছিনতাইকারীকে। পরে কনস্টেবলকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে ঝাজর এলাকায় অভিযানে যায় পুলিশের একটি পেট্রোল টিম। ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তারা। এলোপাথারি ছুরি আঘাত করা হয় কনস্টেবল মোস্তাককে। পরে মোট 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা এখন আশঙ্কাজনক। গ্রেপ্তার মনির মাদক, হত্যা, ডাকাতি এবং ছিনতাই সহ মোট 12টি মামলার আসামি। এই ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানানো হয়। তিনজন কনস্টেবল রাত্রিকালীন পেট্রোল ডিউটি করতে যায়। তারা সংবাদ পায় এক জায়গায় মাদক ব্যবসায়ী হচ্ছে। তারা 3 জন যখন মাদক ব্যবসায়ীকে 2 জনকে সামনে দিয়ে দেয় মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, আর পিছনে একজন ছিল কনস্টেবল মোস্তফা যখন পিছনে ছিল, ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাড়ছে ডাকাত আতঙ্ক। কয়েকদিন ডাকাতির ঘটনায় উৎকণ্ঠা বেড়েছে যাত্রী চালকদের মধ্যে। দুর্বৃত্তদের টার্গেট থেকে রেহাই পাচ্ছে না পণ্যবাহী পরিবহন, মোটরসাইকেল কিংবা দূরপাল্লার গাড়ি। মূলত তারাই হচ্ছেন বেশি টার্গেট। হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। অপরাধীদের ধরতে কাজ করছে থানা পুলিশও।
খালেদ সাইফুল্লাহ জানাবেন বাকিটা। ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিনের বেলায় লোকালয়ে ব্যস্ত এই মহাসড়ক ভয়াবহ হয়ে ওঠে রাতে। কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ অংশে ঘটে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। গেল ৬ মাসে অন্তত অর্ধশতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে এই মহাসড়কে। দুর্বৃত্তদের টার্গেটে প্রবাসীদের গাড়ি বাদ যায় না, পণ্যবাহী পরিবহনও। হাতিয়ে নেওয়া হয় মূল্যবান জিনিসপত্র। বাসা থেকে বের হওয়ার পরে আবার নিরাপদে বাসায় ফিরতে চাই। ভাঙ্গাচুরা গাড়ি থাকলে ওই গাড়ি দিয়ে আমার গাড়ির লগে লাগাই দেয়, ইচ্ছা করে লাগাই দেয় গাড়ির লগে লাগাইছে, গাড়ি চাপায় 2-3 জন উঠে গাড়ির মধ্যে পিস্তল ঠেকাইয়া গাড়ি লইয়া যায় না, মাল সাবানা লইয়া যায়, টাকা পয়সা মোবাইল টোবাইল যা আছে সব লইয়া যায়। দূরের থেকে ফলো করে রড মারে অথবা চাক্কা ফলো করে, চাক্কাত মারে, হয়তো চাক্কাত মারলে বডিত পরে, চাক্কাত যদি পরে তাইলে গাড়ি সাথে সাথে ব্রেক করতে হয়, কারণ নাইলে উল্টে যাবো গাড়ি। আর যদি বডিত পরে অনেকে চলে যাইতে পারে আর কি, বাচ্চা যাইতে পারে। সবাইকে বলে যে দিনের বেলা আসার জন্য, দিনের বেলা টিকিট কেটে আসার জন্য, রাত্রে যাতে কেউ যাতে না আসে আর কি। মাসের শুরুতে 14 গ্রাম ও সদর দক্ষিণ অংশে পরপর 3 দিনে 3টি ডাকাতির ঘটনায় মিয়াবাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো প্রবাসী অধ্যুষিত হিসেবে বেশি পরিচিত। এই মহাসড়কে ডাকাতদের প্রধান টার্গেট থাকে বিমানবন্দর থেকে ফেরা প্রবাসীদের গাড়ি। ডাকাত এবং ছিনতাইকারীদের কবলে পড়া মানুষগুলোর অভিযোগ, সময়মতো পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে পাওয়া যায় না এই মহাসড়কে। ইউটার্ন ঝোপঝাড়ে অবস্থান নেওয়া ডাকাতরা লোহা বা ইট ছুঁড়ে যানবাহনে, পরে ধারালো অস্ত্র দেখিয়ে চলে ডাকাতি। বাধা দিলে পরিণতিও হয় ভয়াবহ। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সড়কে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানান চালক মালিকরা। প্রশাসন যদি থানার দিকে যদি অ্যান্টি ক্রাইম মিটিং করে যদি তাদেরকে চিহ্নিত করতে পারে, হ্যাঁ, তবে সেটাই হবে সবথেকে মূল কাজ। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই প্রতিকার আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারি, ভবিষ্যতে যাতে আমাদের এই ডাকাতের সম্মুখীন হতে না হয়। 6টা গ্লাস ভাঙছে, 6টা মোবাইল নিছে, 12,000 টাকা নিছে। হাইওয়ে পুলিশ বলছে ডাকাতি বা ছিনতাই প্রতিরোধে মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। আমরা এই ব্যাপারে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ একসাথে কাজকর্ম করে এই ছিনতাই, ডাকাতি, চুরি যে ঘটনাই বলি না কেন, কোনোটাই আমাদের পুরোটাই অনাকাঙ্ক্ষিত। আমরা এগুলো আমরা কাজ করছি এবং এই ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা অব্যাহতভাবে এই কাজগুলো করে যাব। চলতি রমজানে রাতের নীরবতায় থেমে নেই ডাকাতি। উদ্বেগ কাটাতে ছিনতাই ও ডাকাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী ও চালকদের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। সিরাজগঞ্জে যমুনা সেতুর মহাসড়কে 4 লেন বর্ধিত করার কাজ প্রায় শেষের পথে। ফলে এবারে ঈদ যাত্রায় স্বস্তির আশা উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষের। কিন্তু এই পথ পেরিয়ে ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়কটি। কারণ মহাসড়কটির বিভিন্ন স্থানে এবং কয়েকটি পয়েন্টে সিঙ্গেল লেনের নির্মাণ কাজ চলমান থাকায় ঈদের সময় সৃষ্টি হতে পারে তীব্র যানজট। যদিও সড়ক বিভাগ এবং হাইওয়ে পুলিশ বলছে ঈদ যাত্রা যানজট মুক্ত এবং নিরাপদ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন রিফাত রহমান, ছবি তুলেছেন ইমরান শেখ। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসাবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এই মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে বিভক্ত হয়ে যায় যানবাহন। প্রতিদিন প্রায় 25 থেকে 30 হাজার যানবাহন মহাসড়কে চলাচল করলেও ঈদের আগে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে বর্ধিত করার কাজ করা হয়েছে। ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলবাসীর ঈদযাত্রায় ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। কারণ হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ব্রিজ ও সড়ক চওড়াকরণের কাজ চলছে। ফলে ঈদের সময় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। এখন কাজ চলতেছে, এখন 2 লেন রাস্তা আছে, 4 লেন রাস্তা কমপ্লিট হয় নাই। এলাকায় ওই সাইডে আপনার 4 লাইনের কাজ চলতেছে, এখনো কাজ সম্পূর্ণ হয় নাই, ওদিকে একটু যানজট হতে পারে। সামান্য একটু কাজ 2 লেন আছে, যার জন্য এখানে যানজট হওয়ার জন্য অত্যন্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হওয়ার জন্য সম্ভাবনা এখানে আছে। অনেক জায়গায় 1 লেন আছে, যদি আপনার 4 লাইনগুলো ক্লিয়ার হয় তাহলে আপনার মোটামুটি এবার যানজট হবে না।
ঈদে উত্তর ও দক্ষিণাঞ্চলবাসীর যাত্রা নির্বিঘ্ন করতে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের বেশ কিছু জায়গা জরুরি মেরামত ও বাড়ানোর কাজ চলছে। তবে ঈদের আগেই কাজ শেষ করা হবে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা। এইবারের ঈদের আগে আমরা উত্তরবঙ্গের জনগণের জন্য আমরা যে ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক, এবং পাবনা থেকে যে আমাদের যে বগুড়া যাওয়ার যে মানে এর মধ্যস্থলে একটি সার্ভিস সড়ক আছে এটাও আমরা চালু করে দিব। হাইওয়ে পুলিশ জানায় ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ। নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। প্রথমত আমরা স্ট্যাটিক বা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করব। দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে। প্রতিদিন যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলে অন্তত 22 জেলায় চলাচল করে যানবাহন। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। রাজধানীর বনশ্রীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মধ্যরাতে ব্যক্তিগত কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার মধ্যরাতে বনশ্রী রোডে ঢোকার পথে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়, আর এতেই দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনের। ঝালকাঠির বাজারে প্রায় সব ধরনের সবজির দাম এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আলামিন তালুকদার। আলামিন, জানাবেন বাজারে সবজির দরদাম কেমন? ধন্যবাদ রওশন। গেল সপ্তাহের মতোই ঝালকাঠির বাজারে সবজির দাম একই দামে বিক্রি হচ্ছে। বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। দু একটি সবজির দাম 100 টাকার গড়ে, যেমন করলা এবং ঝিঙা, এই দুটি সবজি 100 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে তার দাম অনেকটাই 100 টাকার নিচে রয়েছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি জানিয়ে দিচ্ছি আগে। বেগুন আজকে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 40 টাকা, জালি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 25 টাকা এবং কচুরলতি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 40 টাকা, গাজর বিক্রি হচ্ছে 35 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এবং করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এছাড়া অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে সেই সমস্ত সবজিরও দাম কিন্তু অনেকটাই কম। এই কম দাম থাকার কারণে কিন্তু ক্রেতাদের মাঝে একটি স্বস্তি লক্ষ্য করা গেছে এবং বিক্রেতারা বলছেন যে আসলে রমজানের সবজির চাহিদা কিছুটা কম, এ কারণে এই সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই সবজির দাম আপাতত বাড়ার কোনো সম্ভাবনা নাই। ঈদের পরে হয়তোবা এই সবজির দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া প্রশাসনের আসলে নিয়মিত বাজার মনিটরিং কারণেও এই সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতি সবশেষ। রওশন। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার। এদিকে ভোলায় বড় মৌসুমে পানি সংকটে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। কৃষকরা বলছেন 5 আগস্টের পর প্রভাবশালী মহল মোটা অঙ্কের চাঁদা দাবি করে বন্ধ করে দিয়েছে সেচ পাম্প। পানি সংকটে নষ্ট হচ্ছে বোরোর বীজতলা সহ চাষাবাদ। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক। সংকট নিরসনে উপজেলা প্রশাসন আশ্বাস দিলেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। ইমতিয়াজ রহমানের প্রতিবেদন। ভোলা সদর উপজেলার চর আনন্দ গ্রামের মালেক জমাদ্দার চলতি মৌসুমে 2 একর জমিতে ধানের আবাদ করেছেন, কিন্তু পানির অভাবে শুকিয়ে গেছে ক্ষেত। তীব্র রোদে মরে যাচ্ছে ধানের চারা। কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কায় কপালে তার চিন্তার ভাঁজ। কি বাজে পানি কাজে দিমু, আমি গরিব মানুষ, মানুষের লোকের দাঁত না করিয়া মানুষের তনে আমি ইডি করছি, এটি যদি জড়িয়া যায় তখন আমি কেমনে মানুষের দানা দিই। মালেকের মতো দিশেহারা অবস্থা শতাধিক কৃষকের। স্থানীয় একটি প্রভাবশালী মহল চাঁদা দাবি করে বন্ধ করে দিয়েছে পানির পাম্প। একই সাথে জমি থেকে তুলতে দিচ্ছে না আলু আর পান। চাঁদা না দেয় হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন অসহায় কৃষকরা। কেউর কাছে কোনো চাঁদাও চাই নাই, এরকম কোনো আমাদের রেকর্ডও নাই। আমরা কোনো বিএনপির নাম ভাঙায় কেউ মাথায় বাড়িও দিই নাই। ওই জমি না আমরা কোনো চাষ করি না,
আমরা আমাদের যে কিনা সম্পত্তি আছে আমরা ওই কিনা সম্পত্তিতে আমরা চাষ করি, কিন্তু এটা আমাদের নামে রিউমার ছড়াইছে, বিএনপির নাম ধরে এটা রিউমার ছড়াইছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা। চাঁদাবাজেরা আইসা হঠাৎ আমাদের মোটর হলা দিছে, বলতেছে 10 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, আর নাহলে মোটর চালাতে দিব না, তোমাকে ইরি জ্বলে যাক না যা জ্বলে যাক সেটা আমাদের দেখার বিষয় না। এখন আমরা চাঁদও দিতে পারি না, গরিব নিরহ মানুষ। স্কিম উঠে দিছে, পানি দিতে দেয় না, আরও বিভিন্ন কৃষকরা সে জায়গায় অভিযোগ দিয়েছে যে আমাকে আমরা ধান করতে পারি না, ধান করতে পারি না, টাইম শেষ হয়ে গেছে, আপনার দলের লোক। তখন আমরা বলছি যে উনি আমার দলের কেউই না, সদস্য না। কৃষকের জমি দখল, চাঁদাবাজি ও চাষাবাদে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন। ব্যক্তি মালিকানাধীন জমি আছে, সেগুলোতে যদি অবৈধ কেউ দখলদারিত্ব করার চেষ্টা করে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এর বাইরে খাস জমিতে যদি কেউ করে থাকে সেক্ষেত্রে আমরা সেগুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজি, দখল ও হামলা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে ভুক্তভোগী কৃষকরা। সঠিক সময় সেচের ব্যবস্থা না করা গেলে শতাধিক কৃষক অন্তত $1.5 কোটি টাকা ক্ষতির মুখে পড়বেন। এখন ভোলা। পাখির ডাক, সমুদ্রের মৃদু ঢেউ ভাঙার শব্দ ভেসে আসে অনেক দূর থেকে। সমুদ্র পাড়ের শরীর জুড়ানো বাতাসে জুড়ায় মনটাও। পটুয়াখালীর গঙ্গামতী সমুদ্র সৈকতের অনাবিল সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। তবে পর্যটকদের সেবার মান ভালো না থাকার কারণে আশানুরূপ পর্যটক সমাগম এখানে হচ্ছেই না। আর এই সম্ভাবনাময় সৈকতকে পর্যটক বান্ধব করে তুলতে সম্প্রতি উদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর রেখেছেন সহকর্মী জসিম পারভেজ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশের প্রকৃতির রূপ বৈচিত্র্যের বর্ণনা যেন তার যথার্থতা খুঁজে পায় পটুয়াখালীর নৈসর্গিক গঙ্গামতী সৈকতের সমুদ্র কলতানে। সৈকতের সূর্যোদয় ও অস্তের বিরল দৃশ্য উপভোগে প্রকৃতিপ্রেমীদের পছন্দের তালিকায় থাকে এ স্থান। সমুদ্রের একপাশে নির্জন বনানীর মাঝে সহজেই হারায় পর্যটকের মন। জায়গাটার স্পেশালিটি হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখতে পারি একদম সূর্যোদয় সূর্যাস্ত দুইটা খুব ভালোভাবে দেখা যায়। এবং কুয়াকাটা বিচে আমরা দেখছি ইদানিংকালে কুয়াকাটা বিচ অনেক ভাঙন ধরছে, কিন্তু এই গঙ্গামতী বিচে কিন্তু একদম অরিজিনাল বিচের মতো। কুয়াকাটার চাইতো এখানে আসলে অনেকটা মজা, এটা আসলে যারা আসছে তারা এটা উপভোগ করতে পারবে। সূর্যোদয় দেখতে পারে, লাল কাঁকড়া চর এখানে এটা দেখতে পারে, মিষ্টিপাড়া কাছে। জেলেদের মাছ শিকারে ব্যস্ততা ও জেলেপল্লীর দৃশ্যে চোখ আটকাবে যে কারো। বিস্তীর্ণ এই সৈকতের রাবণাবান নদের মোহনায় লাল কাঁকড়ার বিচরণ পর্যটকদের দেয় বাড়তি স্বাদ। তবে পর্যটকদের জন্য এখানে নেই পর্যাপ্ত অবকাঠামো, যাতায়াত ও আবাসন ব্যবস্থা। এই এলাকায় বাণিজ্যিক সুবিধা ও সেবা নিশ্চিত হলে পর্যটন খাতে বিপুল পরিমাণ রাজস্ব পাবে সরকার, এমন দাবি পর্যটক ও ব্যবসায়ীদের। এখানে একটা মেইন প্রবলেম হলো থাকার তেমন কোনো জায়গা নেই, রাস্তার পরিবেশও তেমন ভালো না, তারপর খাবার মানও তেমন ভালো না। একটু বসার মতন, একটু রিল্যাক্সে যে একটু বসবো, সে বসে যে একটু আরেকটু আনন্দ উপভোগ করব, ওটা আমরা এখানে নিতে পারতেছি না। অনেক কষ্ট হয় আইতে যেতে, তারপর আপনার গাড়ি রাখার ব্যবস্থা তেমন নাই। উপজেলা প্রশাসনের উদ্যোগে সড়ক উন্নয়ন ও সৈকতকে দর্শনীয় স্পট হিসেবে গড়তে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে 500 মিটার ইটসলিং রাস্তা করেছি মোটরসাইকেল চলাচলের সুবিধার জন্য। আমরা সেখানে যেহেতু ভোরবেলা পর্যটকরা সেখানে জড়ো হয়, আমরা 8টি সোলার স্ট্রিট লাইট দিয়েছি আলোক স্বল্পতা দূর করার জন্য। আমরা একটি বক্স কালভার্ট করে দিচ্ছি 36 লাখ টাকা ব্যয়ে। সেখানে একটি কাঠের ব্রিজ দিয়ে যাতায়াত খুবই ঝুঁকিপূর্ণ ছিল। আশা করছি স্থায়ী বক্স কালভার্ট হলে এই ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ আর থাকবে না। সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে গঙ্গামতী সমুদ্র সৈকতকে ভ্রমণ উপযোগী করে তোলা হলে পর্যটন খাতে শত কোটি টাকা রাজস্ব আয় হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এখন এবার আন্তর্জাতিক। প্রায় 3 বছর পর ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জোর দিয়েছেন দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায়। বৃহস্পতিবার রাজধানী মস্কোতে মিত্রদেশ বেলারুশের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান রুশ প্রেসিডেন্ট নিজেই। তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব চলমান সংঘাতে দীর্ঘমেয়াদী কোনো সমাধান আনতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন পুতিনের ঘনিষ্ঠ সহচররা।
আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার রাশিয়া সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ। আর ঠিক সে সময় মিত্রদেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন আছে তার। প্রাথমিকভাবে প্রস্তাবে সম্মত হলেও চুক্তিতে স্বাক্ষরের আগে বেশ কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন বলে দাবি করেন পুতিন। বিবিসির প্রতিবেদন বলছে, 2022-এর ফেব্রুয়ারি থেকে চলমান এই সংঘাতে এই প্রথম অস্ত্রবিরতির আনুষ্ঠানিক প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেন রুশ প্রেসিডেন্ট। Начать со слов благодарности в адрес президента Соединенных Штатов, господина Трампа, за то, что он уделяет урегулированию на Украине столько много внимания. সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকরের আগে খুঁজে বের করতে হবে ইউক্রেন রাশিয়া সংঘাতের সূত্রপাত কোথায়। দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের শেকড় উপড়ে ফেলতে না পারলে এই প্রস্তাব চিরস্থায়ী শান্তি ফেরাতে পারবে না। যদিও পুতিনের ঘনিষ্ঠ সহচররা বলছেন, ইউক্রেনে শান্তি ফেরানোর আলোচনায় অবশ্যই রাশিয়ার স্বার্থ রক্ষা করতে হবে। রুশ গণমাধ্যমের দাবি, এই সংবাদ সম্মেলনের পর ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করতে পারেন ভ্লাদিমির পুতিন। সেখানে অস্ত্রবিরতি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রওশন, 2021 সাল থেকে শুরু হওয়া জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ করতে পারেনি। আপনি তো সেখানে গিয়েছেন সরেজমিনে, কি দেখতে পেয়েছেন? এর দায়িত্বে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ আছেন। জাতীয় ক্রীড়া পরিষদ থাকলেও এই প্রকল্প পরিচালক যারা ছিলেন বিগত সময়ে 4বার কিন্তু পরিবর্তন হয়েছে। আসলে ক্রীড়া পরিষদের সচিব বলছিলেন যে যারা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন তাদের গরিমেশের কারণেই কিন্তু এই প্রকল্পের কাজটা পিছিয়ে গেছে অনেক। রওশন, এই বিষয়ে নিশ্চয়ই আপনার একটা প্রতিবেদন আছে, আমরা দেখে নেব সেটি। 2021 সাল থেকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়া থেকে এখন পর্যন্ত যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন 3 কর্তা। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার প্রতিশ্রুতিও দিয়েছেন বহুবার। তবে এর মধ্যে 2 জন বিদায় নিলেও এখনও পুরোপুরিভাবে কাজ শেষ করা যায়নি। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়া উপদেষ্টার তত্ত্বাবধানেও পুরোদমে খুলে দেওয়া যায়নি স্টেডিয়ামটির গেট। এমনকি নারী সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েও মাঠ প্রস্তুত না থাকায় আয়োজন করতে পারেনি বাফুফে। তবে সংস্কার কাজ শেষ করতে এত সময় লাগার কারণ কি? কয়েকবার সময় বাড়িয়েও স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলমান। এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। সময়ক্ষেপণ হওয়ায় এক পর্যায়ে ধীর গতির কারণ খতিয়ে দেখার কথাও জানান যুব এবং ক্রীড়া উপদেষ্টা খোদ নিজেই। স্টেডিয়ামটিতে গেল ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন করা হলেও ফ্লাড লাইট এবং পূর্ব পাশের শেড বসানোর কাজ এখনও শেষ হয়নি। এর মধ্যে বারংবার সময় বাড়িয়ে বাফুফেকেও মাঠ বুঝিয়ে দিতে ব্যর্থ এনএসসি। মূলত 2021 সালে স্টেডিয়ামটির সংস্কার শুরু হলেও 2019 সাল থেকে কাগজ চালাচালির মধ্য দিয়ে শুধু সময় গড়িয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কনসালটেন্ট ছাড়াই ওনারা প্রথমে একটা প্রকল্প হাতে নেন, মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ প্রকল্প হিসাবে। কাজ করতে করতে কিছু চাহিদা বেড়ে যায়, তো যেহেতু চাহিদা বেড়ে যায় যার ফলে তখন আমাদের রিভাইজ করতে হয়। এইভাবে কিছু বেড়েছে, আর কিছু হচ্ছে জিনিসপত্রের দাম বেড়েছে। মাঝে পরিকল্পনা এবং উন্নয়ন বিভাগে দায়িত্বশীল ব্যক্তির পরিবর্তন হয় 4 বার। সংস্কারে ধীরগতির কারণে বিগত সরকারের আমলে থাকা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকেই তীর ছুঁড়েন সংস্থাটির সচিব। তো এই দায়িত্ব আসলে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিতে হবে। এখন সময় এসেছে, এই জাতীয় নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা এই কাজগুলি না করি, প্রকৃত অর্থে কিন্তু রাষ্ট্রের অপচয়, প্রকৃত অর্থে মন্ত্রণালয়ের অপচয়, প্রকৃত অর্থে কিন্তু জনগণের করের অর্থের অপচয়। পরিষদের সচিবের সঙ্গে একমত পোষণ করেন বর্তমানের প্রকল্প পরিচালক আজমুল হক। জানান, বিগত দিনে দায়িত্বপ্রাপ্তরা নিষ্ঠার সঙ্গে কাজ করলে অনেক আগেই শেষ হতো এই সংস্কার কাজ। যে সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমরা কিন্তু কাজ করছি। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আমরা বিভিন্ন তদন্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের অনেক কর্মচারী হয়তো সাসপেন্ড আছে। এর আগেও 3 বার সংস্কার কাজ হয়েছে স্টেডিয়ামটির, তবে এবারের মতো 4 বছরের বেশি সময় লাগেনি কোনোবারই। সংস্কারের শুরুতে কাজ করা স্থপতি নিজেই খোলাসা করেন এত দীর্ঘ সময় লাগার কারণ। 1 গুণ যদি সময় লাগে দেওয়া হয় যদি কাজ শেষ করার জন্য, কিন্তু তার আগে 3 গুণ সময় লাগে হলো এটার বিভিন্ন রকম অনুমোদন জাতীয় জটিলতা দূর করার জন্য।
জাতীয় স্টেডিয়ামের মতো বৃহৎ এই ক্রীড়া স্থাপনা সঠিক সময়ে কাজে লাগাতে না পারলে দিন শেষে ক্ষতির ভার কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকেই বইতে হবে। শরীফ রওশন, এখন, ঢাকা। দর্শক, শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গণপরিষদ এবং সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলে বিভক্তি, বিতর্ক সমাধানে গণভোটের পরামর্শ বিশ্লেষকদের। গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অন্তত ৩০ জনের চোখের আলো ফেরার সম্ভাবনা নেই। কর্মক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ চান আহতরা। আজ জাতিসংঘের মহাসচিবকে নিয়ে উখিয়া ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সাথে ইফতার এবং মতবিনিময়। এবং চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরএফএন সিদ্দিক। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে আজিমপুরে দাফন। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন।